আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি তোমরা ভালো আছো। আজকে নোমান একাডেমির দ্বিতীয় ক্লাস রসায়ন নবম ও দশম শ্রেণীর রসায়নে পদার্থের গঠন এই অধ্যায়ের পরমাণু মডেল। পরমাণু মডেল যখন কথাটি আসে তখন আমাদের প্রথম যে কথাটি আসে সেটি হলো রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে একটি মডেল প্রস্তাব করেন। সেটি রাদারফোর্ড পরমাণু মডেল। সেটি রাদারফোর্ড পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এই মডেল প্রস্তাব করে, সেটি কি রাদারফোর্ড পরমাণু মডেল। আচ্ছা, পরমাণু মডেল পরমাণু মডেলটা কি? পরমাণু মডেল হলো এমন একটি মডেল যেটার মাধ্যমে পরমাণুর মধ্যে কয়টি ইলেকট্রন, কয়টি প্রোটন কীভাবে বিন্যস্ত আছে সেটা বুঝতে পারবে। দেখো, বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটা পরমাণু মডেল দেন, তার কিছু স্বীকার্য আছে। তিনি বলেছিলেন পরমাণুর ভেতরে নিউক্লিয়াস থাকে। পরমাণুর ভেতর কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভেতর কি থাকে? একটি নিউক্লিয়াসের ভেতর প্রোটন থাকে। এবং নিউক্লিয়াসের বাইরে কি থাকে? নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। কেন পেলাম? একটি নিউক্লিয়াসটা কিরকম করে থাকে? এই যে এইখানে যে থাকে, এখানে চূড়ায় এটি হলো নিউক্লিয়াস। দেখি, এটা নিউক্লিয়াস, এই যেটা এটি ইলেকট্রন। নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন থাকে কোথায়? নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? একটি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। নিউটন যেহেতু ঋণাত্মক চার্জ, তাই এখানে শুধু প্রোটনের কথা বলা হয়েছে, যে নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন থাকে। তিনি আরও বলেছেন পরমাণু এটি ক্ষুদ্র। পরমাণু অতীব ক্ষুদ্র। অতীব ক্ষুদ্র। পরমাণু কি? অতীব ক্ষুদ্র। পরমাণুর
বেশিরভাগ জায়গায় ফাঁকা, পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা। ওই যে চিত্র অঙ্কন করছিলাম, নিউক্লিয়াস। ইলেকট্রন, নিউক্লিয়াস ইলেকট্রন, এই যে এইগুলা জায়গা। এগুলা জায়গা ফাঁকা, তার মানে কি এটা একটু পরমাণু। পরমাণু এমনিতে একটা ছোট জিনিস, তার ভিতরে নিউক্লিয়াস আর ইলেকট্রন ছাড়া কিছুই নেই, তার মানে বাকি জায়গা কি ফাঁকা। এই যে এইগুলা জায়গা হলো ফাঁকা, এগুলো জায়গা হলো ফাঁকা, তাই বলা হয় যে পরমাণু বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। তিনি আরো বলেছে কি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ ও নক্ষত্র ঘুরে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে সৌরজগৎকে কেন্দ্র করে গ্রহ এবং নক্ষত্রগুলো ঘুরে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি তার চারদিকে ঘুরতে থাকে। কীভাবে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে কীভাবে ঘোরে? হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, একবার এখানে, তো এটা আবার এখান থেকে এখানে আসে, এখান থেকে আবার এখানে আসে, এখান থেকে আবার এখানে আসে, এভাবে ঘুরতে থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, কিন্তু তার একটা কক্ষপথ আছে, সেই কক্ষপথের মাধ্যমে ঘুরে। তিনি আরও বলেছেন, কি বলছে? তিনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো নিউক্লিয়াস কি ধনাত্মক চার্জ ভাই, ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ ভাই। নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, ইলেকট্রন কোথায় থাকে? উপরে। তার মানে কি নিউক্লিয়াস কেন্দ্রে অবশ্যই ধনাত্মক চার্জ, ধনাত্মক কি নেগেটিভকে আকর্ষণ করবে। তার মানে কি প্রোটন অর্থাৎ নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করবে। এটিকে কি বলা হয়? মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, ইলেকট্রন আছে এখানে, এই দিকে আকর্ষণ করতেছে। তার মানে কি এটা যেহেতু কেন্দ্র, এটা কি কেন্দ্র যেহেতু আকর্ষণ করতেছে, তার মানে কি একটা বল বা টান আছে, টানের মাধ্যমে তো আকর্ষণ করতেছে, যে এটা হলো টান। টান দ্বারা আকর্ষণ যেহেতু এখানে টান আছে, তার মানে কি এটা কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে টানতেছে। তার মানে কি যে টান থাকবে সেটা কি কেন্দ্রমুখী টান আছে
অবশ্যই এখানে একটা বল ক্রিয়েট হবে, তাহলে ওটা কি কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী টান, এটা হলো কথা। তিনি বলেছেন যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনকে, কি বললাম, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো অবশ্যই ধনাত্মক চার্জবাহী, ইলেকট্রন ঋণাত্মক, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনকে যে বল বা টান যারা আকর্ষণ করে কেন্দ্রের দিকে, সেটি কি কেন্দ্রমুখী বল বা টান, কেন্দ্রমুখী বল বা টান। অবশ্যই আমরা জানি মানুষ মাত্রই ভুল, রাদারফোর্ড তো আর জিন বা কোনো আধ্যাত্মিক ব্যক্তি ছিল না, তারও কিছু ভুল আছে। তিনি যখন এই পরমাণু মডেল দিয়ে থাকেন তখন তিনি সর্বপ্রথম পরমাণু মডেল দেয়, কিন্তু তিনি যখন পরমাণু মডেল দেয় অবশ্যই তারও কিছু ভুল ছিল। এবার আমরা সেই ভুলগুলো দেখি, চলো। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা কি ভুল। এবার আমরা ভুল সম্পর্কে জানব। কক্ষপথের কোনো আকার বা আকৃতি সম্পর্কে তিনি কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। এটি নিউক্লিয়াসকে ইলেকট্রন বৃত্তাকার, উপবৃত্তাকার নাকি সর্পিলাকার কোন আকারে ঘুরবে, নিউক্লিয়াসকে একটি ইলেকট্রন কিভাবে প্রদক্ষিণ করবে সেটি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি তিনি, তাই এটি তার কি ভুল বা সীমাবদ্ধতা। তিনি আরও একটি ভুল করেছে, সেটি কি, যখন তিনি পরমাণু মডেল তিনি পরমাণু মডেলকে সৌরজগতের সঙ্গে তুলনা করেছিল, মনে আছে তোমাদের? তিনি বলেছিল সৌরজগৎকে যেমন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ নক্ষত্রগুলো ঘোরে, ঠিক তেমনই পরমাণুতে ইলেকট্রনকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক তেমনই পরমাণু একটি নিউক্লিয়াস কি চার্জযুক্ত, নিউক্লিয়াস ধনাত্মক চার্জবাহী এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জবাহী। একটি ধনাত্মক চার্জবাহী এবং ঋণাত্মক চার্জবাহী বস্তুর সঙ্গে সৌরজগতের কোনো চার্জ নেই, না সূর্যেরও চার্জ আছে, না গ্রহ নক্ষত্রের চার্জ আছে। তো চার্জহীন বস্তুর সঙ্গে চার্জযুক্ত বস্তুর কখনো তুলনা হয় না, তিনি এই ভুলটা করেছিলেন।
বিজ্ঞানী ম্যাক্সওয়েল। আরেকটি সীমাবদ্ধতা করি, বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি কি করেছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে গুণনের সময় শক্তি হারাতে থাকে। এ সম্পর্কে রাদারফোর্ড কোনো তথ্য দিতে পারেনি। সম্পর্কে রাদারফোর্ড কোনো তথ্য দিতে পারেনি। কি বলছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে, ইলেকট্রন যখন কি নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে, পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রন যখন চারদিকে ঘুরতে থাকে, ঠিক আছে, তখন কি ক্রমাগতভাবে শক্তি হারাতে থাকে। এই সম্পর্কে রাদারফোর্ড কোনো তথ্য দিতে পারেনি। তার মানে কি এটি তার একটি সীমাবদ্ধতা, এটি তিনি করতে পারেনি। এবার 1913 সালে আর এক বিজ্ঞানী নিলস বোর আরেকটি মডেল প্রস্তাব করেন। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর নতুন মডেল প্রস্তাব করে। এটি বোর পরমাণু মডেল নামে পরিচিত। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর নতুন একটি মডেল প্রস্তাব করে। এই মডেল প্রস্তাব করে এটি বিজ্ঞানী বোরের নাম অনুসারে বোর পরমাণু মডেল নামে পরিচিত। এটি বিজ্ঞানী নিলস বোরের বোর পরমাণু মডেল নামে পরিচিত। তো তিনি যে মডেল দিছে অবশ্যই তারও কোনো মতবাদ রয়েছে, এর আমরা করব তার মতবাদ। বিজ্ঞানী বোরের মতবাদ। তিনি কি বলেছিলেন, ইলেকট্রন তো আর ফাঁকা জায়গায় ঘুরতে পারে না, অবশ্যই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ঘুরবে। এই হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ঘুরতে হবে।
তবেই না হবে। তাহলে ফাঁকা ফাঁকা জায়গায় তো আর ঘুরতে পারেন। তিনি বলেছিলেন ইলেকট্রন ফাঁকা জায়গায় উঠতে পারে না। এর জন্য অনুমোদিত কতগুলো বৃত্তাকার কক্ষপথ দরকার। বৃত্তাকার কক্ষপথ দরকার, যাতে ইলেকট্রনগুলো সেই সুন্দরভাবে ঘুরতে পারে। কক্ষপথ এটি হলো নিউক্লিয়াস, বৃত্তাকার কক্ষপথ। বৃত্তাকার কক্ষপথ, এই যে এই কক্ষপথ আছে, এটা হলো 1 নম্বর, পরেরটা হলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কক্ষপথগুলো মার্কিং করলো। আচ্ছা দেখো, 1 নম্বর কক্ষপথকে ইংরেজি বর্ণমালার কে লেটার থেকে শুরু করা হয়। 1 নম্বর, এটা হলো, এগুলো কি কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি। কক্ষপথকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল যদি 1 হয় তাহলে এটা হবে কে শেল। এটাকে কি বলবো আমরা? কে শেল। এন যদি আবার 2 হয় এটা এল শেল। এন যদি আবার 3 হয় হলো এম শেল। এন যদি আবার 4 হয় এন শেল। এন যদি আবার 5 হয় ও শেল। এভাবেই চলতেই থাকবে। কে এল এম এন ও পি কিউ আর এস টি এভাবেই চলতেই থাকবে। যত কক্ষপথ বাড়বে তত কক্ষপথের শেলের নাম বাড়বে। এটা কি শেল? এটা হলো কে শেল, এটা হলো এল শেল, এটা হলো এম শেল, সরি এটা হলো এম শেল, এটা হলো এন শেল, এটা কি ও শেল। এগুলো হলো কিন্তু কে এল এম এন ও। কে এল এম এন ও। এগুলো হলো শেল। এগুলোকে আমরা বলবো কি? শেল। আচ্ছা, তাহলে আরও মতবাদ রয়েছে, সেই মতবাদগুলো দেখি আবার।
ইলেকট্রন কৌণিক ভরবেগের মাধ্যমেই চলাচল করে। কীভাবে করে? তিনি একটি সূত্র দিয়েছিলেন, সেটা কি জানো? সেটা হলো এম ভি আর এম ভি আর ইকুয়াল এন এস বাই 2 পাই। এটি তার সূত্র। এম ইলেকট্রনের ভর, ভি কি বেগ, আর কি ব্যাসার্ধ। ভি কি বললাম? ভি বললাম বেগ, ইলেকট্রনের বেগ, আর কি ইলেকট্রনের ব্যাসার্ধ। এন তো আমরা জানি কততম কি কক্ষপথ সংখ্যা। এন কক্ষপথ সংখ্যা। এইচ প্লাঙ্কের ধ্রুবক। এইচ কি প্লাঙ্কের ধ্রুবক। আর পাই তো জানো, পাই 3.1416 মান। এটি শুধু মান। এবার দেখো, এখন তো এইগুলার মান জানা লাগবে, না জানলে তো আর কিভাবে চলে এটা বলতে পারবো না। ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর এম সমান 9 into 10 to the power 9.11 into 10 to the power -31 kg, -31 kg। এম গেল। বেগ এবং ব্যাসার্ধ, ওটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। এন কক্ষপথ, কত কক্ষপথ? 1 2 3 4 যে কোনো এন 1 2 3 4 যত দূর পর্যন্ত তারা দিতে পারে। এইচ প্লাঙ্কীয় ধ্রুবক। প্লাঙ্কীয় ধ্রুবকের একটা মান আছে, -6.626 -34। এর একক কি? মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা 6.626 ইন্টু 10 to the -34 এম স্কোয়ার কেজি পার সেকেন্ড। কেজি পার কি সেকেন্ড। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা তো মাস্ট হবে, এটা তো মাস্ট, একদম পড়তেই হবে, মনে রাখতেই হবে। এটি তিনি আর একটি মতবাদ দিয়েছেন শোষণ এবং বিকিরণ সম্পর্কিত। কখন ইলেকট্রন শোষণ হয়, কখন ইলেকট্রন কি হয় বিকিরণ হয়। ইলেকট্রন শোষণ হলে কি হয়, ইলেকট্রন বিকিরণ হলে কি হয়।
শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত কি তথ্য প্রদান। দেখো নিউক্লিয়াস বৃত্তাকার কক্ষপথে ঘোরে। পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেল বৃত্তাকার কক্ষপথ দরকার হয়, বৃত্তাকার কক্ষপথে ঘোরে। দুইটা আঁকি। দুইটা আঁকলাম। দেখো এটি নিউক্লিয়াস, ধনাত্মক কি, এটি নিউক্লিয়াস, এটিও কি নিউক্লিয়াস। শক্তি শোষণ কখন হয়, শক্তির বিকিরণ কখন হয়। শক্তি এখানে আছে, ইলেকট্রন এখানে আছে, ইলেকট্রন একটা এখানে আছে, একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে, এখানে একটা, এখানে একটা, ভিতরে আসতেছে, বাইরে যাচ্ছে। বলো শক্তি ভিতরে আসলে শোষণ হবে না বাইরে গেলে শোষণ হবে? শক্তি যখন ভিতরে আসে তখন এটাকে কি বলে? এটি হলো বিকিরণ। মানে এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় থেকে যখন প্রথমে আসে, বড় থেকে যখন ছোট হয় তখন কি হয়? শক্তি কি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়া মানে কি? বিকিরণ করা। শক্তি তখন কি শক্তি ছেড়ে দেয়, শক্তি ছেড়ে দেয়। যখন ভিতর থেকে বাইরে যায় তখন মনে করো এটা ছোট, ওই কিসমিস, কিসমিস যদি পানি শোষণ না করে তাহলে কি সে ফুলে উঠবে? উঠবে না। ঠিক তেমনই এটা কি করে? শোষণ করে। তার মানে কি শক্তি কি নিতে হয়। শক্তি গ্রহণ করে। শক্তি যখন গ্রহণ করে তখন কি হয়? শোষণ হয়। শক্তি যখন বিকিরণ করে অর্থাৎ ছেড়ে দেয় তখন কি হয়? বিকিরণ হয়। এটি তিনি বলেছিলেন। ইনি এখানে বিজ্ঞানী নিলস বোর এখানে একটি সূত্র প্রদান করেছেন। আবার সূত্রটা কি? HV ইকুয়াল HC বাই কি ল্যামডা। HC বাই কি ল্যামডা। H কি প্লাঙ্কীয় ধ্রুবক, V কি বেগ। আমরা জানি না কি C এবং ল্যামডা। আচ্ছা C কি আলোর বেগ, ল্যামডা কি তরঙ্গ, শোষণ ও বিকিরণের তরঙ্গ। শোষণ ও বিকিরণের কি তরঙ্গ দৈর্ঘ্য। অবশ্যই নিয়ে এত কিছু বললো, সাফল্য তো আছে। এবার চলো সাফল্য করে আসি। কি করবো? সাফল্য।
ইনি বলেছিলেন ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘোরে। বৃত্তাকার কক্ষপথে ঘোরে। বিজ্ঞানী রাদারফোর্ড তা বলতে পারেনি। রাদারফোর্ড বলতে পারেনি। এটি তার সাফল্য। 2 নম্বর সাফল্য দেখি। শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসে। আগে দেখালাম। শক্তি বিকিরণ করলে কি হয়? উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসে। বিকিরণ আর শক্তি যদি শোষণ করে নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তর, এটা কি? উচ্চ শক্তির স্তর নিম্ন শক্তির স্তর। তিনি বলেছেন যদি উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসে শক্তি বিকিরণ ঘটে। নিম্ন শক্তির স্তর থেকে যখন উচ্চ শক্তির স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে। তিনি এটা বলেছেন। তিনি আরেকটি সাফল্য আছে। তিনি 1 ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে ফেলেছেন। নিউক্লিয়াস প্রথম যে শক্তির স্তর, এখানে একটা ইলেকট্রন, এটা হলো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেন ইলেকট্রন এটি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এটি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এটি আবার ওই জিনিস যার সাফল্য আছে তার কিছু ভুল অবশ্যই আছে। এবার তার ভুলটা দেখি। সীমাবদ্ধতা
ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারেননি। এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করলেও কিন্তু কিন্তু কি একাধিক ইলেকট্রন বিন্যাস, হিলিয়াম, লিথিয়াম, গোল্ডিয়াম, বোরন, কার্বন, এগুলো ইলেকট্রন বিন্যাস কি ব্যাখ্যা করতে পারেননি। এটি তার সীমাবদ্ধতা, ত্রুটি। আর কি তিনি বলেছেন, এক স্তর থেকে অন্য স্তরে ইলেকট্রন যখন যায় তাহলে একটি মাত্র রেখা দেখা যায়। বুঝলি? এক স্তর থেকে অন্য স্তরে গেলে একটি মাত্র রেখা দেখা যায়, একটা মাত্র। এটা একটি মাত্র রেখা দেখা যায়। কিন্তু আমরা যদি বর্তমানে উন্নত কোনো যন্ত্রপাতি দিয়ে এটি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি এখানে একটি নয়, বরং এখানে একাধিক রেখা দেখা যায়। তার এটা সীমাবদ্ধতা। কি যখন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন একটি রেখা দেখা যায়। তিনি বলেছিলেন, নিলস বিজ্ঞানী বোর বলেছিলেন যে একটি মাত্র রেখা দেখা যায়। কিন্তু উন্নত যন্ত্রপাতি দিয়ে আমরা যখন লক্ষ্য করি সেখানে একাধিক রেখা দেখতে পাই। তাহলে এটি তার সীমাবদ্ধতা। আর একটি সীমাবদ্ধতা হলো ইলেকট্রন শুধু কক্ষপথেই নয়, উপকক্ষপথেও ঘুরতে পারে। ইলেকট্রন কক্ষপথে নয়, উপকক্ষপথে ঘুরতে পারে। এটি শেষ। এখন কথা হলো সবচেয়ে এই পদার্থের গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই পরমাণু মডেল। প্রত্যেক বছর বোর্ড কোশ্চেনে এখান থেকে কোশ্চেন আসেই, তাই এটি কোনো হেলাফেলা জিনিস নয়। এটি খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে এবং সুন্দরভাবে পড়তে হবে। এটি পরমাণু মডেল। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, প্রত্যেক বছর কোশ্চেন হবেই বোর্ডে, তাই এটিকে ভালোভাবে আয়ত্ত করো। এবার আমরা যেটা শিখব, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণু শক্তি স্তরে কি ইলেকট্রন বিন্যাস। পরমাণুর শক্তি স্তর, কোনগুলো শক্তি স্তর বা কক্ষপথ কিন্তু একই। এটি হলো কেন্দ্র, এগুলো হলো শক্তি স্তর বা কক্ষপথ। কোনটা? এইগুলো হলো কি শক্তি স্তর বা কক্ষপথ। আচ্ছা, এখন যেটা দেখব যে কোন শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকে।
এই শক্তি স্তর নিউক্লিয়াসের খুব কাছাকাছি। এখানে কি একাধিক মনে করা যায় 10টা 12টা ইলেকট্রন থাকতে পারে কি না। দ্বিতীয় শক্তি স্তরে এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, কয়টা কীভাবে থাকবে সেটা তো দেখতে হবে। ইলেকট্রন মনে রাখবা, ইলেকট্রন সবসময় জোড়ায় জোড়ায় থাকে। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, তারপরে তৃতীয় শক্তি স্তর এখানে কয়টা ইলেকট্রন থাকবে, এগুলো কি কেউ জানে? জানি না। এগুলো ইলেকট্রন শক্তি স্তরে ইলেকট্রন কয়টি থাকবে তার জন্য একটি সূত্র আছে। শক্তি স্তরে প্রত্যেক প্রত্যেক শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এর কম বা এর বেশি থাকার কোনো সুযোগ নেই। এন কি বলেছিলাম? এন কি? কক্ষপথ সংখ্যা। প্রথম কক্ষপথের ক্ষেত্রে প্রথম কক্ষপথ n ইকুয়াল কি 1, তাহলে ইলেকট্রন প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে শুধু 2টা, এই যে একটা, এই যে একটা, 2টা। দ্বিতীয় কক্ষপথ n ইকুয়াল কি 2, তাহলে 2n সংখ্যক থাকবে 2 ইন্টু 4, 4 দুগুণা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা। এখন কইলাম ইলেকট্রন সবসময় কি জোড়ায় জোড়ায় থাকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তৃতীয় কক্ষপথ টু এন স্কোয়ার 2 কটা থাকবে তৃতীয় কক্ষপথে? 18টা। 2টা 4টা 6টা 8টা 10টা 12টা 14টা 16টা 18টা। ইলেকট্রন এভাবেই থাকবে, বুঝছো? এখন দেখো সাজাই লিখি এবার। n ইকুয়াল 1 হলে ইলেকট্রন থাকবে 2টা।
এভাবেই চলতেই থাকবে। ঠিক আছে? অক্সিজেন 8টা ইলেকট্রন আছে স্যার। হ্যাঁ, 8টা ইলেকট্রন। ঠিক, তাহলে কোনটা কোন ঘরে থাকবে? 2টা। প্রথম ঘরে যাবে 2টা। ধারণ ক্ষমতা শেষ, এর বেশি নিতে পারবে না। কম নিতে পারবে, বেশি নিতে পারবে না। দ্বিতীয় কক্ষপথ কয়টা নিতে পারবে? 8টা নিতে পারবে। তাহলে এখানে দিলাম 2টা, 4টা, 6টা। 6টার ভিতরে 2টা কত? 8টা। তাহলে হয়ে গেল। ঠিক এভাবেই আর কি ইলেকট্রন বিন্যাসগুলো করা হয়। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সেভাবেই করা হয়। জিঙ্ক, জিঙ্কের কটা? জিঙ্ক 30টা। জিঙ্কের 30টা। তাহলে যদি প্রথম শক্তি স্তরে 2টা যায়, পরের শক্তি স্তরে 8টা, তাহলে 8 আর 2 10টা। এখনও তো কটা? 20টা। পরের শক্তি স্তরে কটা গেল? 18টা। এখন আছে কটা? 2টা। তারপরে শক্তি স্তরে আসবে 2টা। এটাই। ধন্যবাদ আজকের এই ক্লাস করার জন্য। দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।